নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এলাম সেটি জয় গোস্বামীর একটি গল্প। তার কবিতার মতোই কাব্যময়তায় ভরা। আজকের গল্প বন্ধুর প্রেমিকা তার পায়ে। সেটা 1983 সালের বর্ষাকাল। সঞ্জয় সন্ধেবেলা টিউশন না থাকলে যেমন যায় তেমনই সতীন্দ্রনারায়ণ রায়ের বাইরের ঘরে বসে আছে। সতীন্দ্রনারায়ণ রায় সঞ্জয়কে তার নতুন লেখা একটি গানের কথাগুলি শোনাচ্ছেন। সতীন্দ্রনারায়ণ রায় আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রায়ই তাঁর লেখা বাংলা আধুনিক গান বাজানো হয় বলে নিজের গর্ব গোপন করেন না। তাছাড়া সতীন্দ্রনারায়ণ রায় ছোটদের জন্য ছড়া ও কবিতা লেখেন একই সঙ্গে। সেসব ছড়া ও কবিতা টিয়া রং, পাতার বাঁশি, শিশু সাহিত্যের এইসব সুপরিচিত পত্রিকায় ছাপা হয়। এমনকি আনন্দমেলা বা সন্দেশ পত্রিকাও গ্রহণ করে তাঁর লেখা। কলকাতা থেকে 60 কিলোমিটার দূরের এই ছোট্ট টাউনে সাহিত্যিক বলতে একমাত্র সতীন্দ্রনারায়ণ রায়কেই বোঝায়। রবীন্দ্র জয়ন্তী উদযাপন এই টাউনে যে ক্লাবই করুক, তারা সতীন্দ্রনারায়ণকেই সভাপতি করে নিয়ে যায়। এই ছোট্ট শহরে পুকুর, মাঠ, কচুরিপানা ভরা ডোবা ছড়িয়ে আছে ইতস্তত। শহরের পশ্চিম দিকে একটাই সরু নদী বয়ে যাচ্ছে, যেখানে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খেয়া পারাপার চলে। নদী পেরোলেই একের পর এক গ্রাম: আইসতলা, রামনগর, সন্ন্যাসী বাগান, চককেষ্টপুর, এসব নাম তাদের। শহরের পূর্ব দিকে রেল স্টেশন। রেল স্টেশনের পাশে এই টাউনের একমাত্র জমজমাট বাজারটি বসে। দোকানপাট যেমন অনেক: সেলুন, ফার্মেসি, বস্ত্রালয়, কয়েল রেডিও স্টোর্স, ভ্যারাইটি স্টোর্স, বিজয় বসন্ত ভাণ্ডার নামক মুদির দোকান, এসব রাস্তার দুধারে বসানো। তেমনি কাঁচা আনাজ নিয়ে পসরা সাজিয়ে বসে গ্রাম থেকে আসা লোকজন। ফলের দোকান যেখানে শুরু হয়েছে তার পাশ দিয়ে গলি ঢুকে গেছে বাজারের ভেতরে, যার দুধারে তরকারি সবজি নিয়ে বিক্রেতা চাষিদের পাওয়া যাবে রোজই। আরও একটু ভেতরে ঢুকলে মাছের বাজার। ব্যাপারীরা খেয়া পার হয়ে রোজ সকালে এসে উপস্থিত হয়ে বাজারে বসে থাকে। টাটকা কুমড়ো, গায়ে হালকা রোঁয়া ওঠা শিশির ভেজা লাউ, তকতকে বেগুন, নতুন কচি মূলো, উচ্ছে, তার পাশে ডাঁই করা কাঁচা লঙ্কা, সবই নদীর ওপারের ক্ষেত থেকে তুলে আনা। সেই তরকারির বাজারেই সঞ্জয় একদিন যেচে আলাপ করেছিল সতীন্দ্রনারায়ণ রায়ের সঙ্গে। একটা কথা বলবো মেসমশাই, কিছু মনে করবেন না তো? সতীন্দ্রনারায়ণ রায়ের ফাঁক করা ধরা বাজারের ঝোলায় তখন একটা তক্ষুনি কাটা কুমড়োর ফালি ঢুকিয়ে দিচ্ছে দোকানদার। একবার মুখ তুলে সঞ্জয়ের দিকে তাকিয়ে পাঞ্জাবির পকেট থেকে দাম চুকিয়ে দিতে দিতে সতীন্দ্রনারায়ণ বললেন, হ্যাঁ, কি বলবে বলো না। একটা লাউ কিনে নিজের ঝোলায় তার আগেই রেখেছে সঞ্জয়। সতীন্দ্রনারায়ণের বাজার করা বোধহয় শেষ হয়ে গেছে। তিনি আরেকটা গলিপথ ধরে বাজারের বাইরের দিকে যেতে যেতে বললেন, কি দাম সব জিনিসের, বাজারে আসতে ভয় করে। সঞ্জয় তার পাশে হাঁটতে হাঁটতে বলল, তা তো বটেই মেসোমশাই, তবে আমি অন্য একটা কথা বলছিলাম। সতীন্দ্রনারায়ণ তখন বাজারের বাইরে পা রেখেছেন। রাস্তায় এগোনো যায় না, সাইকেল, রিক্সা, ভ্যান রিক্সা পরপর দাঁড়িয়ে। তাছাড়া ম্যাটাডোর ভরা আলুর বস্তা নামছে। ওরই মধ্যে ফাঁক ফোকর খুঁজে একটু খালি রাস্তা যখন পাওয়া গেল, তখন সঞ্জয় সাহস করে বলেই ফেলল কথাটা, বলছিলাম কি মেসমশাই, আপনি টিয়া রঙে যে ছড়াটি লিখেছেন সেটার নাম তো রংঝাড়ি, আর পাতার বাঁশি কাগজে যেটা লিখেছেন সেটার নাম রংদোল। দুটো ছড়াই তো দোলযাত্রার রং খেলা নিয়ে লেখা, তাই না? সতীন্দ্রনারায়ণের মুখে একটা অবাক হওয়ার ভাব ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি আপত্তি জানালেন। কড়া গলায় অবশ্য নয়, তবে একটু অধৈর্য লাগলো সতীন্দ্রনারায়ণের স্বর। ছড়া নয়, ছড়া বলো না, ওই দুটোই কবিতা,
হ্যাঁ, ছোটদের কবিতা। আমি আধুনিক কবিতা ঠিক বুঝতে পারি না, তাই ছোটদের জন্য কবিতা লিখি, গল্পও লিখি। সঞ্জয় সঙ্গে সঙ্গে কুণ্ঠিত হয়ে মাপ চায়। হ্যাঁ, ভুল বলে ফেলেছি, হ্যাঁ কবিতা বলাই উচিত ছিল আমার, কিছু মনে করবেন না। সতীন্দ্রনারায়ণ সঙ্গে সঙ্গে একদম স্বাভাবিক গলায় বললেন, না না, মনে করব কেন, হ্যাঁ ঠিকই বলেছ, এই দুটি দোল নিয়ে লেখা। সঞ্জয় বলে, রংদোল কথাটা তো আমরা এখানে বলি না, কৃষ্ণনগরে রংদোল কথাটা প্রচলিত আছে। অবশ্য কৃষ্ণনগর আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। সতীন্দ্রনারায়ণ আবারও একটু অবাকই হলেন। হ্যাঁ ঠিকই বলেছ, কৃষ্ণনগরে রংদোল কথাটা চালু আছে, কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? ততক্ষণে দুজনেই বড় রাস্তার চৌমাথার কাছাকাছি। বাজারের সামনে যেমন ভিড়, তত লোকজন নেই এখানে। একটু দাঁড়িয়ে গিয়ে সঞ্জয় বলল, দুটোই তো দোল খেলা নিয়ে লেখা, তাই ভাবছিলাম নামের মধ্যে একটু ভ্যারিয়েশন আনার জন্যই কি পাতার বাঁশির লেখাটির নাম আপনি কৃষ্ণনগরে প্রচলিত রংদোল কথাটা দিয়ে রাখলেন। খুশিতে মুখ উদ্ভাসিত হয়ে উঠল সতীন্দ্রনারায়ণের। বাহ, খুব ইন্টেলিজেন্ট ছেলে তো তুমি, ঠিক ধরেছ ব্যাপারটা। থাকো কোথায়, কি করো? এবার দুজনের সামনেই চৌরাস্তার মোড় এসে পড়েছে। দুজনেই থমকে দাঁড়িয়ে। সতীন্দ্রনারায়ণ বললেন, আমি ডান দিকে যাব, তুমি কোন দিকে? সঞ্জয় বলল, আমিও ডান দিকেই যাব, আমি সিদ্ধেশ্বরী তলা থেকে একটু বাঁ ধারে এগিয়ে একটা গলির মধ্যে থাকি। সতীন্দ্রনারায়ণের গলা থেকে তখনও খুশির রেশ মিলিয়ে যায়নি। তিনি বললেন, আমি থাকি সিদ্ধান্ত পাড়ায়, দুজনের বাড়ি তো বেশ কাছাকাছি, এসো একদিন সন্ধ্যের দিকে। আমার চোখের গোলমাল আছে বলে সন্ধ্যের সময় আর বেরোই না, এসো কেমন? সঞ্জয় এতটা আশা করেনি, বলল, সিদ্ধান্ত পাড়া তো অনেকটা এলাকা জুড়ে, কিভাবে আপনার বাড়ি খুঁজে পাবো? এই ছোট্ট টাউনে কোনো বাড়িরই কোনো নম্বর নেই, ডাকপিয়নরা সব বাড়ি চেনে, তাই চিঠি পৌঁছে দিতেও কোনো অসুবিধে হয় না তাদের। কিন্তু সঞ্জয় তো আর ডাকপিয়ন নয়। সতীন্দ্রনারায়ণ বললেন, তারাকুটির নামে বড় রাস্তার ধারে যে বাড়িটা দেখবে, তার গা দিয়ে একটা গলি ঢুকে গেছে, পিচ রাস্তা নয় কিন্তু, ইট বাঁধানো গলি। ওই গলি দিয়ে একটু এগোলেই বেলতলা মাঠ দেখতে পাবে। মাঠের ধারে একটা বড় বেলগাছ আছে। সঞ্জয় বলল, বেলতলা মাঠ আমি চিনি। সতীন্দ্রনারায়ণ বললেন, বাহ, এই তো চিনতে পেরেছ, মাঠের বাঁদিকে একটাই বাড়ি, ওটাই আমাদের। আচ্ছা, আমার এখন বাড়িতে যাওয়ার আগে এই নিকুঞ্জবাবুর বাড়ি একটা কাজ সেরে যেতে হবে, তাই আমি আর তারাকুটির পর্যন্ত যাচ্ছি না, এই ভৃগুদের গলিটা দিয়ে একটু ঘুরে যাব। ভৃগুকে চেনো তো? সঞ্জয় বলে, নিশ্চয়ই চিনি, কলকাতার এ ডিভিশন ক্লাবে ক্রিকেট খেলতেন উনি, এখন ছোটদের কোচিং করান ওই বেলতলা মাঠেই। সতীন্দ্রনারায়ণ বললেন, এই তো, তুমি তো সবাইকেই চেনো, তাহলে আমি আসি। বলতে বলতে তিনি বনবালা নামক মেয়ে স্কুলের ঠিক আগে ডান দিকের গলিতে ঢুকতে ঢুকতে হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন, ওহো, তুমি কি করো জানা হলো না, কলেজে পড়ো? এবার একটু হাসলো সঞ্জয়। সঞ্জয়ের একমাথা ঝাঁকড়া অবিন্যস্ত চুল আর মুখের সরু দাড়ির রেখার জন্য তাকে এখনও কলেজ পড়ুয়া বলে ভুল করে অনেকে। সঞ্জয় বলল, না, কলেজের পাঠ শেষ হয়েছে, আমি প্রাইমারি স্কুলে পড়াই। সতীন্দ্রনারায়ণের প্রশ্ন তবু থামে না। প্রাইমারি স্কুল? ও, কোন স্কুলে কাজ করো তুমি? সঞ্জয় উত্তর দেয়, রায়চৌধুরী প্রাথমিক বিদ্যালয়। সতীন্দ্রনারায়ণ বলেন, সে তো প্রাইভেটই স্কুল। সঞ্জয় বলে, আগে তাই ছিল, এখন 3 বছর হলো সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের তালিকায় এসেছে। সতীন্দ্রনারায়ণ এবার যেন একটু নিশ্চিন্ত। ও, তাহলে তো মাইনেপত্র আগের চেয়ে ভালো, তাই না? ঠিক আছে, আমি এগোই, তুমি আজই সন্ধেবেলা চলে এসো। সতীন্দ্রনারায়ণ হাঁটতে শুরু করে দিয়েছেন। সঞ্জয়ও নিজের রাস্তা ছেড়ে ওর পাশে পাশে একটুখানি হাঁটে, বলে, পরশু সন্ধ্যের আগে তো পারবো না মেসোমশাই, এই 2 দিন টিউশনি আছে। সতীন্দ্রনারায়ণ বললেন, আচ্ছা, টিউশনিও করো, ভালো ভালো, তাহলে ওই পরশুই সন্ধ্যে 7টা নাগাদ এসো। সঞ্জয় বলে, আসবো। সতীন্দ্রনারায়ণ এগিয়ে যান।
তার হাঁটার গতি দ্রুত হয়। বাড়িতে বাজার পৌঁছতে হবে তো, কথায় কথায় দেরি হয়ে গেল। সঞ্জয় নিজের বাড়ির রাস্তা ধরে। হঠাৎ পিছন থেকে একটা ডাক শুনতে পায়। কে যেন কাকে ডাকছে। এই ভাই, এই যে খোকা, শোনো, একটু দাঁড়িয়ে যাও। সঞ্জয় ভাবতেও পারেনি এই আহ্বান তার প্রতি আসছে। হাজারো খোকা বলে তাকে কেউ ডাকবে না তার এই 28 বছর বয়সে, বিশেষত যখন তার গালে দাড়ি রয়েছে। সামনে এই অঞ্চলের নামকরা হোমিওপ্যাথ ভোলানাথ ডাক্তারের চেম্বার। রাস্তার বাঁ দিকে দুটো ঘর, তারই একটা থেকে বেরিয়ে এসে ভোলা ডাক্তারের কম্পাউন্ডার জীবনদা পাশে চায়ের দোকানে মাটির ভাঁড় হাতে চায়ে চুমুক দিচ্ছিল। জীবনদা সঞ্জয়ের অনেক দিনে চেনা। সঞ্জয় দেখল জীবনদা সঞ্জয়ের প্রতি আঙুল তুলে সঞ্জয়ের পিছন দিকে নির্দেশ করে বলছে, তোকে ডাকছে, ওই দেখ। সঞ্জয় দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরল। ঘুরেই অবাক, সতীন্দ্রনারায়ণ হন্তদন্ত হয়ে তার দিকেই এগিয়ে আসছেন আর তাকেই ডাকছেন। সঞ্জয়কে ঘুরে দাঁড়াতে দেখেই তিনি বললেন, হ্যাঁ তোমাকেই ডাকছিলাম, একটু দাঁড়াও। সঞ্জয় দাঁড়ালো। অবশেষে সামনে এসে পৌঁছলেন সতীন্দ্রনারায়ণ। এতটা বয়সে এতখানি দ্রুত হেঁটে আসার জন্য অল্প অল্প হাঁপাচ্ছেন। বললেন, তোমাকে পিছনে ডাকলাম, কি করব, হঠাৎ মনে হলো তোমার নামটাই তো জানা হয়নি। সঞ্জয় বলল, আমার নাম সঞ্জয় চক্রবর্তী। সতীন্দ্রনারায়ণ বললেন, চক্রবর্তী, তার মানে তোমরা বামুন? ভালো ভালো, আমরাও তাই। বাড়িতে কে কে আছেন? বাবা কি করেন? সঞ্জয় বলল, বাবা নেই, মা আছেন, হাই স্কুলের শিক্ষিকা, এই বনবালা স্কুলেই পড়ান। হঠাৎ যেন হুঁশ ফেরে সতীন্দ্রনারায়ণের। তিনি সচকিত হয়ে বলেন, দেখেছো, কথায় কথায় কত দেরি করে ফেললাম। বাড়িতে বাজার পৌঁছতে হবে, তোমার মাসিমা আবার রাগারাগি করবেন। যাই, নিকুঞ্জবাবুর ওখানে যাওয়া হলো না, আর ও বেলা দুপুর দুপুর বেরিয়ে ওর বাড়ি যাব, আর তোমারও দেরি করিয়ে দিলাম। সঞ্জয় বলে, কিচ্ছু দেরি হয়নি মেসোমশাই, আপনি হাঁপিয়ে গেছেন, আস্তে ধীরে যান এখন। সতীন্দ্রনারায়ণ আর সঞ্জয়ের প্রায় সামনে এতক্ষণে চলে এসেছে রাস্তার ডান দিকে বড় গেট দেওয়া তারাকুঠির নামের বাড়িটি। সতীন্দ্রনারায়ণ সেই বাড়ির পাশ দিয়ে ঢুকে যাওয়া সরু গলি রাস্তাটির দিকে এগোতে এগোতে বললেন, এই গলি দিয়েই আসবে কেমন, তাহলে আমার বাড়ি চেনা সোজা হবে। সঞ্জয় বলল, তাই যাব মেসোমশাই। চায়ের দোকানে দাঁড়ানো কম্পাউন্ডার জীবনদার চা খাওয়া শেষ হয়ে গেছে, দাম দেওয়াও। জীবনদা বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে বাড়ি যেতে বললো কেন রে? তুই কি আবার সাহিত্য টাহিত্য করছিস নাকি? দাঁড়িয়ে রাখছিস কি ওই জন্য? কবি কবি ভাব। কুঁকড়ে গেল সঞ্জয়। না না, সাহিত্য করব কেন জীবনদা, সবার কি সব ক্ষমতা থাকে? কম্পাউন্ডার জীবন তবু সঞ্জয়কে ছাড়ছে না। দেখিস বাবা, বুড়োর বাড়ি যাচ্ছিস যা, কিন্তু শাঁসালো দুটো মেয়ে আছে বুড়োর, জানিস তো, একটু দেখে শুনে খেলিস। জীবনদা ডাক্তারখানায় ঢুকে গেল, আর কান মাথা ঝাঁঝা করে উঠল সঞ্জয়ের। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে ভাবল, যাওয়া কি উচিত হবে সতীন্দ্রনারায়ণের বাড়িতে? সঞ্জয়ের মা সকাল 10:30টার সময় বেরিয়ে যান রোজ তার বালিকা বিদ্যালয়ে পৌঁছানোর জন্য। বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিট স্কুল, তবু পাছে দেরি হয়ে যায়, তাই একটা সাইকেল রিক্সা প্রতিদিন নিয়মিত এসে পড়ে সঞ্জয়ের বাড়িতে সকাল 10:15 সঞ্জয়ের মা অবশ্য বাড়ি আসার সময় হেঁটেই আসেন। সঞ্জয়েরও দুপুরে স্কুল, 11টায় স্কুল বসে যায়। সঞ্জয় যায় সাইকেলে, মা আর ছেলে প্রায় একসঙ্গেই বেরোয়। বাড়ি তালা বন্ধ থাকে। দুজনের কাছেই দুটো ডুপ্লিকেট চাবি। সেদিন বাড়িতে বাজার নিয়ে আসতে সঞ্জয়েরও একটু দেরি হয়ে গেল। একজন রান্নার লোক আছে, গৌরাঙ্গর মা, সেও রান্না সেরে মা ছেলের সঙ্গেই বেরিয়ে পড়ে। সন্ধেবেলা এসে ও বেলা রান্না চাপায়। মায়ের কাছে সঞ্জয় মৃদু একটু বকুনি খেলো বাজার আনতে বিলম্ব হওয়ার জন্য, কিন্তু গৌরাঙ্গর মা চটপট মাছের ঝোল, ভাত আর ডাল তৈরি করে ফেললো, সঙ্গে লাউয়ের তরকারি। মা ছেলের কারোরই নিজের নিজের স্কুলে পৌঁছতে দেরি হলো না। এদিকে সঞ্জয়ের মনে হতে লাগলো পরশু দিনের সন্ধ্যাবেলাটা যেন আর আসতে চাইছে না। এত দীর্ঘ মনে হচ্ছে আজ আর আগামী দিনের উপস্থিতিটুকু, কেন এমন ধৈর্যহারা হয়ে পড়ছে সে? একথা ভেবে নিজের উপরে রাগই হলো সঞ্জয়ের। তারপর এলো সেই নির্দিষ্ট দিন। বেলতলা মাঠের বাঁ দিক ঘুরে আরও একটু বাঁয়ে গেলে একটা পুরনো বাড়ি দেখা দিল। সামনে লোহার ছোট গেট। আঁকড়ে তুলে ভিতরে ঢুকে সঞ্জয়ের প্রথমেই চোখে পড়ল একটা বড় কুয়ো। কুয়ো ছাড়িয়ে অনেকখানি ফুলবাগান,
অযত্নের বাগান, লম্বা পাঁচিল। তবে এই বাড়ি যে অনেক দিন চুনকাম করা হয় না, মেরামতি হয় না, সেটা বাড়ির চেহারা দেখেই বোঝা যায়। বাগানের মাঝখান দিয়ে সরু ইট পাতা পথ, ইট একটু দূরে দূরে রাখা। বৃষ্টি হলে এই জমিতে জল দাঁড়িয়ে যায় তা বুঝতে পারা গেল। ওই জন্যে দূরে দূরে পেতে রাখা থান ইটের ওপর পা রেখে রেখে হেঁটে মূল বাড়িতে পৌঁছতে হয়। ফুলবাগান ছাড়া আগাছা ভরা জমিও অনেকটা ছড়িয়ে আছে। সামনে বারান্দা, গ্রিল দেওয়া। গ্রিলের ওপারে জানলার গায়ে গায়ে ফুলের টব বসানো। বারান্দার গ্রিল জড়িয়ে জড়িয়ে উঠেছে লতানো ঝুমকো লতার ডাল। মনে মনে ভাবল সঞ্জয়, কবি সাহিত্যিকের উপযুক্ত বাড়িই বটে। বারান্দার পাশে পাশে পরপর 4টে ঘর। বারান্দায় না উঠেই পর্দা ফেলা প্রথম ঘরটির সামনে দাঁড়িয়ে সঞ্জয় ডাক দিল, মেসোমশাই বাড়ি আছেন? পর্দা সরিয়ে একটি তরুণী বেরিয়ে এলো। কাকে চাইছেন? সঞ্জয় তখন শ্বাসরোধ হয়েছে। এই মেয়েটিকে কাছ থেকে দেখার জন্যই সঞ্জয় সতীন্দ্রনারায়ণ রায়ের সঙ্গে যেচে আলাপ করেছিল বাজারে। সঞ্জয় একটু থমকে থমকে বলল, সাহিত্যিক সতীন্দ্রনারায়ণ রায়, তার সঙ্গে একটু দেখা হবে? তরুণীটি বলল, আপনি কি কোনো ক্লাবের পক্ষ থেকে আসছেন? কোন ক্লাব? সভাপতি করতে যদি চান তাহলে কিন্তু বাবাকে রিক্সা করে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, আবার রিক্সা করে বাড়িতে দিয়ে যেতে হবে। বাবা সন্ধ্যের পর চোখে ভালো দেখতে পান না। তরুণীর কণ্ঠস্বর মধুর, কিন্তু বলার ভঙ্গি অত্যন্ত নৈর্ব্যক্তিক এবং একটা নির্দেশনামা ধ্বনিত হচ্ছে কথার মধ্যে। আরও থমকে গেল সঞ্জয়। কোনো মতে বলে উঠতে পারল, না না, আমি মানে আমি আমি কোনো ক্লাব থেকে আসছি না। মেসোমশাই আমাকে মানে বাজারে দেখা হয়েছিল, তখন মানে আজকে আসতে বলেছিলেন, মানে সন্ধ্যের সময়। তরুণীটির বলার ভঙ্গিতে একটু বিস্ময় দেখা গেল, তবে আগের সেই কঠোরতা আর নেই কণ্ঠস্বরে। বাবা আসতে বলেছিলেন? বেশ, একটু দাঁড়ান, বাবা এখন বিশ্রাম করছেন, ডাকি। এই বলে ঘুরে তরুণীটি পর্দা সরানোর উপক্রম করলো। হঠাৎ থেমে গিয়ে বলল, বাবাকে কি নাম বলবো? সঞ্জয় এতক্ষণ পায়ের তলায় একটু মাটি পেল। বলল, সঞ্জয় চক্রবর্তী। তরুণীটি ঘরে ঢুকে গেল। সঞ্জয় সপ্তাহে 3 দিন সন্ধেবেলা ছাত্র পড়ায়, বাকি 3 দিন এই ছোট্ট টাউনের পাবলিক লাইব্রেরি আর মহাকুমা লাইব্রেরিতে যায়। পাবলিক লাইব্রেরি স্টেশনের রাস্তায়, আর মহাকুমা লাইব্রেরি সঞ্জয়দের বাড়ির খুব কাছেই। বাড়ির একটু পিছন দিকে হাঁটলেই একটা গলিপথ পার হয়ে শর্টকাটে পৌঁছানো যায় মহাকুমা লাইব্রেরিতে। 2 জায়গাতেই সঞ্জয় দেখেছে এই তরুণীটিকে, মাঝে মাঝে, নিয়মিত নয়। লাইব্রেরির 2টি রিডিং রুমেও কখনো কখনো দেখেছে বইয়ের ভেতর মগ্ন। সঞ্জয় একজন লাইব্রেরিয়ানের কাছে শুনেছে এ মেয়েটি সতীন্দ্রনারায়ণ রায়ের ছোট মেয়ে। বারান্দায় সতীন্দ্রনারায়ণ বেরিয়ে এলেন, পরনে একটি ফতুয়া আর ধুতি। খুব সমাদর করে সঞ্জয়কে ভেতরে ডাকলেন, এসো এসো, তোমাকে যে আসতে বলেছিলাম তা ভুলেই গেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভুটু, 2 কাপ চা করতো। ভেতরের দিকে তাকিয়ে বললেন সতীন্দ্রনারায়ণ। ঘরে ঢুকলো সঞ্জয়। বেশ বড় ঘর। ঘরের একদিকে একটা সিঙ্গেল বেড, খাটের ওপর চশমা, খাতা, কলম রাখা। ঘরের অন্যদিকে 2টো ছোট ছোট সোফা। ঘরে কোনো টেবিল নেই, তবে খাটের অন্যদিকে একটা ট্রানজিস্টর রেডিও রাখা। রেডিও এখন বন্ধই। পাশের ঘর থেকে টিভি চলার আওয়াজ ভেসে আসছে। সতীন্দ্রনারায়ণ যে খুব আনন্দিত হয়েছেন সেটা তার ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে। খাটের ওপর একটা চাপড় মেরে বললেন, বসো, এই খাটেই আরাম করে বসো, পা তুলেও বসতে পারো। আজকে তো বিকেলের দিকে বৃষ্টি হয়নি। যদি মনে হয় পায়ে ধুলো লেগে আছে তাহলে এই বারান্দায় মগ বালতি রাখা, পা ধুয়ে নিতে পারো। সঞ্জয় বলল, না মেসোমশাই, পা ঝুলিয়ে বসতেই আমার ভালো লাগে, আমি আরাম করেই বসছি। সতীন্দ্রনারায়ণ উঠে দাঁড়ালেন, বললেন, বসো বসো একটু, আমি আসছি। সঞ্জয় দেখতে লাগলো দেওয়াল পুরনো হয়ে নোনা ধরে আছে, অথচ ঘরে জানলা দিয়ে গ্রিলে লতানো ঝুমকোলতার বুনন খুব সুন্দর লাগছে দেখতে। সতীন্দ্রনারায়ণ ঢুকলেন ঘরে, হাতে একটা 5 ব্যাটারির বড় টর্চ। টর্চ দেখে একটু অবাক হয়ে গেল সঞ্জয়। টর্চ কেন? একথা ঠিক, এখন প্রতি সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়,
আর তখনই সবাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নাম করে বলে, জ্যোতিবাবু এই যে গেলেন, কখন আসবেন তার ঠিক নেই। কিন্তু এখন তো ঘরে টিউবলাইট জ্বলছে, উনি কী করবেন টর্চ দিয়ে? রহস্য পরের মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সতীন্দ্রনারায়ণ বললেন, আজকে দুপুরে দুটো গান লিখেছি রেডিওর জন্য, মাধুরী চট্টোপাধ্যায় গাইবেন এই কথা ঠিক হয়েই ছিল আগে থেকে। দুটো গান দিয়েও এসেছিলাম, আজ দুপুরে আরও দুটো লিখলাম। গিয়ে খোঁজ নেব সে গান দুটোর সুর হয়ে গেছে কিনা, যদি সুর না হয়ে থাকে তাহলে এই দুটো দিয়ে আসব। সঞ্জয় চুপ করে বসে ভাবছে, তরুণীটি কি এই ঘরে আরও একবার আসবে? চায়ের কথা তো উঠেছিল সঞ্জয় এ বাড়িতে আসা মাত্রই। চা যদি আসে তাহলে সেই তরুণীরও আসার সম্ভাবনা, নাকি অন্য কেউ চা নিয়ে ঢুকবে? সতীন্দ্রনারায়ণ তার খাতাটি খুলে খাটের ওপর বিছিয়ে রাখলেন, চশমা লাগালেন চোখে, তারপর 5 ব্যাটারি টর্চ চালিয়ে ফোকাস করলেন খাতার ওপর। বললেন, শোনো গান দুটি, আমি এক এক করে পড়ছি। গান পড়া শুরু হলো। প্রথম গানটি শুনিয়ে সঞ্জয়কে জানতে চাইলেন সতীন্দ্রনারায়ণ, হ্যাঁ কেমন লাগলো? সঞ্জয় বিনা দ্বিধায় বলল, খুব সুন্দর, খুব ভালো লাগলো। সতীন্দ্রনারায়ণ খুশি হয়ে উঠলেন, বললেন, এবার পরেরটা শোনো। বলে আবার তিনি 5 ব্যাটারি টর্চটা জেলে ধরলেন খাতায়। কিন্তু প্রথম লাইনটা সবে পড়তে শুরু করেছেন, ঠিক তখনই পর্দা সরিয়ে 2 হাতে 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো সেই তরুণী। তাকে দেখেই থেমে গেলেন সতীন্দ্রনারায়ণ। কেন অমন আচমকা থামলেন বোঝা গেল তরুণীর পরের কথায়। তরুণীর 2 হাতে 2 কাপ চা ধরে দাঁড়িয়ে তার বাবাকে বলল, আবার তুমি ওইভাবে অত জোরালো টর্চ জ্বালিয়ে লেখা পড়ে শোনাচ্ছ? তোমাকে ডাক্তার বারণ করেছে না? ডাক্তার বলেছেন না এভাবে পড়ার চেষ্টা করলে এখন চোখের ওপর চাপ পড়বে, চোখের ক্ষতি হবে? তুমি একদম কোনো কথা শোনো না। তারপর এগিয়ে এসে নীরবে ডিশশুদ্ধ চায়ের কাপ ধরিয়ে দিল সঞ্জয়ের হাতে। সঞ্জয় দেখল ডিশে 2খানা থিন অ্যারারুট বিস্কুট। সতীন্দ্রনারায়ণের চায়ের কাপ নামিয়ে রাখলো খাটের ওপরে তরুণীটি এবং নিঃশব্দে বিদায় নিল। যাওয়ার আগে হাত বাড়িয়ে বাবার বিছানায় রাখা 5 ব্যাটারি টর্চটা তুলে নিয়ে যেতে ভুল করল না। সতীন্দ্রনারায়ণের মুখ একটু অপ্রতিভ হয়ে গেলেও সঞ্জয় বুঝতে পারল সতীন্দ্রনারায়ণ এমন ব্যবহারে অভ্যস্ত। যদিও তরুণীটি যে কথাগুলি বলেছে সেগুলো একটুও যুক্তিহীন নয়, বারংবার বলা সত্ত্বেও যে বারণ করে দেওয়া কাজটি সতীন্দ্রনারায়ণ করেন এবং নিজের চোখের ক্ষতি সাধন করে চলেন, এটা ওই তরুণীর কথার ধরন থেকে স্পষ্ট বোঝা যায়। সতীন্দ্রনারায়ণ ডিশ থেকে একটি বিস্কুট তুলে নিয়ে আলতো কামড় বসালেন। তাঁর ধপধপে সাদা চুলগুলি বাঁ দিকে সিথে কেটে সুন্দরভাবে আঁচড়ানো থাকে যখন তিনি রাস্তায় বেরোন বা স্টেশনের প্ল্যাটফর্মে তাকে দেখা যায় আকাশবাণীতে যাওয়ার জন্য কলকাতা ট্রেন ধরার অপেক্ষায় দাঁড়িয়ে। দুধ সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে একেবারে মানানসই তাঁর চুলের রং, গৌরবর্ণ চেহারা। সঞ্জয় মনে মনে স্বীকার করে, সত্যিই একেবারে খাঁটি সাহিত্যিকের মতোই উপস্থিতি সতীন্দ্রনারায়ণের। যেখানেই তিনি থাকুন তাকে দুবার ঘুরে দেখতে হবে সকলকেই। তবে আজকে তাকে কিছু ম্লান মনে হচ্ছে। একটু আগে ঘুমোচ্ছিলেন বলেই হয়তো চুলগুলো খানিক এলোমেলো এখন। তাছাড়া নবাগত যুবকের সামনে এইমাত্র তিরস্কৃত হয়েছেন বলেও হয়তো কিছুটা ব্যক্তিত্বহীন মনে হচ্ছে তাকে। পরিবারের বাইরে সভা সমিতির মঞ্চে দাঁড়ানো কোনো মানুষকে যতটা উজ্জ্বল মনে হয়, পরিবারের ভেতরে তার সেই ঝলকটা সরে গিয়ে সাধারণ চেহারাটা বেরিয়ে পড়ে। আজ সেই রকমই হলো, যদিও সঞ্জয়ের চোখে এরকম কোনো অভিজ্ঞতা প্রথম ধরা পড়ল আজকে। বিস্কুট দুটো কুড়মুড় করে খেয়ে যায় একটা লম্বা চুমুক দিয়ে সতীন্দ্রনারায়ণ বললেন, আমার ছোট মেয়ে এবারে 28-এ পড়ল, বৈশালী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। সে কাজও প্রায় শেষ হতে চলল, 3 মাসের মধ্যেই থিসিস জমা দেবে। আমার খুব যত্ন করে, খুব খেয়াল রাখে আমার। সঞ্জয় মনে মনে একদম থমকে গেল। পিএইচডি করছে, থিসিস জমা দেওয়ার জন্য প্রায় তৈরি হয়ে উঠেছে। এতটা সঞ্জয় ভাবতে পারেনি। সকালে বাজার থেকে ফেরার সময় বড় রাস্তায় সাইকেল রিক্সা করে তাকে স্টেশনের দিকে যেতে প্রায়ই দেখেছে সঞ্জয়। নিশ্চয়ই ট্রেন ধরতেই যায়। কলকাতায় পরে সেটা আন্দাজ করেছিল। তরুণীটির দোহারা চেহারা, চোখের মণি দুটি কটা, খুব ফর্সা গায়ের রং, বাবার গাত্রবর্ণ পেয়েছে কন্যা, মাথার চুলও লালচে। এই মেয়েটিকে একটু কাছ থেকে দেখার বাসনা নিয়েই সঞ্জয় সতীন্দ্রনারায়ণ রায়ের নিকটস্থ হতে চেয়েছিল। তবে
আজ সে এই তরুণীকে সামনে থেকে দেখে আরও বেশি মুগ্ধ হলেও ভয় পেয়ে গেছে বিলক্ষণ। তার ব্যক্তিত্বে একরকম কঠোরতা প্রকাশ অনুভব করেছে সঞ্জয়। এই সময় সতীন্দ্রনারায়ণ বললেন, আমার বড় মেয়ে বিশাখা WBCS দিয়ে এখন বিডিওর পোস্টে কাজ করছে, মেদিনীপুরে পোস্টিং। ওখানেই ঘর ভাড়া নিয়ে থাকে। কাজের বড্ড চাপ, মাসে 2বার বাড়ি আসে, শুক্রবার রাতে, শনি রবি থেকে সোমবার খুব ভোরের ট্রেনে বেরিয়ে যায়। তবে ছোট মেয়ে একটু কড়া, মেয়েদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। এইবার সতীন্দ্রনারায়ণ রায় একটু থামলেন, খাতাটা বন্ধ করে খাটের ধারে গুছিয়ে রেখে চোখ থেকে চশমাটা খুলে রেখে দিলেন খাতার ওপর। তারপর বললেন, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে কাজ করেছি সারা জীবন, এখন রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি লেখালেখি নিয়ে। এই তোমাদের বয়স থেকেই আমার লেখা ছোটদের সব কাগজে ছাপা হতে শুরু করে। তারপর চায় একটা চুমুক দিলেন, বললেন, তুমি কিন্তু খুব মন দিয়ে পড়ো। যেভাবে আমার লেখা দুটির নামকরণ নিয়ে বললে সেদিন, আমি তো অবাক হয়ে গেছি। অত পড়ো কখন? তুমি তো বোধহয় সমস্ত পত্রিকাই পড়ো, কোথায় পাও? সঞ্জয় একটু সলজ্জভাবে বললে, লাইব্রেরির রিডিং রুমে দেশ পত্রিকা পাই, আর স্টেশন বাজারে ভীমদার খবরের কাগজের স্টল আছে, সেই স্টলে টিয়ারং, পাতার বাঁশি এইগুলোও পাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ভীমদা কিছু বলেন না। ভীমদার মেয়ে তো মায়ের স্কুলে পড়ে, তাই দিদিমণি ছেলে বলেই হয়তো আমি পত্রপত্রিকা পড়তে চাইলে বাধা দেন না। জানেন, লেখিকা মহাশ্বেতা দেবী একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেছেন সম্প্রতি। সতীন্দ্রনারায়ণ খুবই অবাক হলেন শুনে। তাই নাকি? কি নাম সে পত্রিকার? সঞ্জয় বলে, বর্তিকা। সেই কাগজও টাঙানো থাকে ভীমদার স্টলে। ঠিক এই সময় পর্দা সরিয়ে তরুণীটি আবার ঢুকল। এবার একা নয়, সঙ্গে একজন পুরুষ আছেন। পুরুষটি লম্বায় অন্তত 6 ফুট বা তার বেশি, তাই মাথা নামিয়ে দরজা দিয়ে ঢুকতে হলো পুরুষটিকে। পুরুষটি ঘরে ঢুকে খুব স্বাভাবিকভাবেই দুটি সোফার একটিতে বসে পড়লেন, এত লম্বা যে পা দুটি ছড়িয়ে দিতে হলো সামনের দিকে। পুরুষটি বললেন, বৈশালীর মুখে শুনলাম নতুন গান লিখেছেন আপনি, দিন খাতাটা দিন, আমি পড়তে চাই। সতীন্দ্রনারায়ণকে এবার একটু দ্বিধাগ্রস্ত দেখালো, বললেন, তুমি পড়বে? কি জানি ভালো লাগবে কি না তোমাদের। পুরুষটি বলল, কি যে বললেন, আপনার লেখা গান আপনার খাতা থেকে আগে বুঝি পড়িনি আমি। আমার তো ভালো লাগে আপনার লেখা। তাছাড়া টিয়ারং কাগজে ছোটদের জন্য যেসব কবিতা লেখেন সেগুলো তো খুব সুন্দর হয়। সতীন্দ্রনারায়ণ বললেন, টিয়ারং পড়ো তুমি? তোমরা তো বড়দের জন্যে লেখো, আমি তো তেমন পারি না। এই নাও, দেখো কেমন হয়েছে। বলতে বলতে খাতার পাতা খুলে এগিয়ে দিলেন সতীন্দ্রনারায়ণ পুরুষটির হাতে। সঞ্জয় ভাবল, বড়দের জন্য লেখো কথাটা কেন বললেন সতীন্দ্রনারায়ণ? ইনি কি কোনো লেখক? এই টাউনে তো কখনো একে রাস্তাঘাটে দেখেনি সঞ্জয়। তাহলে? পুরুষটি মন দিয়ে পড়ছেন, সঞ্জয় লক্ষ্য করছে পুরুষটিকে। তরুণীটি ফাঁকা কাপডিশ তুলে নিয়ে ঘরের বাইরে চলে গেছে। পুরুষটির ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে এখন। সুগঠিত স্বাস্থ্য, দাড়ি গোঁফ সুন্দর করে কামানো, পরনে বুশ শার্ট আর ট্রাউজার্স, চোখে চওড়া ফ্রেমের চশমা, কপালে একটা কাটা দাগ, চুল পাতলা হয়ে এসেছে, প্রশস্ত কপাল। খুবই রূপবান পুরুষটি। খাতা থেকে মুখ তুলে হাসলেন তিনি। সঞ্জয়ের মনে হলো চারদিকে যেন একটা আলো ছড়িয়ে পড়ল সেই হাসির সঙ্গে, যেন দেবদূতের হাসি। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো আপনার গান দুটি। কে গাইবেন ঠিক হয়েছে? আত্মবিশ্বাস ফিরে এসেছে সতীন্দ্রনারায়ণের কণ্ঠস্বরে। মাধুরী চট্টোপাধ্যায় গাইবেন এমনই কথা হয়েছে। সকালের ট্রেনেই কলকাতায় যাব। রেডিও স্টেশনে তো প্রায়ই যেতে হয় আমাকে, ওখানে গেলে পাকা খবর পাব। পুরুষটি এবার সঞ্জয়ের দিকে তাকালেন, বললেন, একে তো চিনলাম না। সঞ্জয়কে দেখে সতীন্দ্রনারায়ণ খুব উৎসাহের সঙ্গে বললেন, এই হলো সঞ্জয়, খুব ভালো পাঠক, আমাদের পাশের পাড়ায় থাকে। পুরুষটি হাত জোড় করে নমস্কার করে বললেন, আমার নাম সূর্য দাশগুপ্ত, কলকাতায় থাকি, আমি বৈশালীর বন্ধু।
এত অনায়াস ও নির্দোষভাবে বন্ধু শব্দটি উচ্চারণ করলেন তিনি যে সঞ্জয় মুগ্ধ হয়ে গেল। সতীন্দ্রনারায়ণ বললেন, শুধু বৈশালীর বন্ধু বললে ওর পুরো পরিচয় দেওয়া হয় না। সূর্য খুব ভালো গল্প লেখে। আমার অবশ্যই চোখের ছানির জন্য সব পড়া হয় না। সঞ্জয়ের মাথা থেকে পা পর্যন্ত একটা বিদ্যুতের শিখা যেন নেমে গেল। সূর্য দাশগুপ্ত, ইনি কি সেই সূর্য দাশগুপ্ত, লাইব্রেরি রিডিং রুমে বসে বসে যার গল্প পড়ে সঞ্জয়? সঞ্জয় বিস্ময় আটকাতে না পেরে বলল, গত সংখ্যার দেশ পত্রিকায় জোনাকির পুনর্জন্ম গল্পটা কি আপনারই লেখা? সূর্য দাশগুপ্ত লজ্জা পেয়ে গেলেন। লাজুক হেসে বললেন, আপনি পড়েছেন বুঝি? সঞ্জয় নিজেকে আর সামলাতে পারছে না, বলল, সে কি, পড়বো না? সূর্য দাশগুপ্তর গল্প পড়বো না? শারদীয়া দেশে আপনার গল্প উত্তরার বাড়ি ফেরা পড়ে আমি ভেবেছিলাম চিঠি লিখবো আপনাকে, কিন্তু আপনার ঠিকানা তো জানি না। সূর্য দাশগুপ্ত সত্যিই লজ্জায় পড়েছেন সঞ্জয়ের উচ্ছ্বাস দেখে। আর সঞ্জয় অবাক হয়ে যাচ্ছে, এত নাম করা একজন গল্পকার নিজের প্রশংসা শুনে এখনও এত লাজুক হয়ে পড়েন এ কথা ভেবে। সূর্য দাশগুপ্ত বললেন, আমি মির্জাপুর স্ট্রিটে থাকি। শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে একটুখানি পথ, মিনিট 15 লাগে হাঁটলে। ওই জন্যে তো আমি মাঝে মাঝে এখান থেকে বাড়ি যাওয়ার সময় রাত 9টার ট্রেনও ধরি। 11টা 10-এর মধ্যে শিয়ালদা পৌঁছে যাই, তারপরে ওইটুকু হেঁটে বাড়ি। আপনি চিঠিটা লিখলেন না কেন? চিঠি পেতে কত ভালো লাগে। সঞ্জয় বলল, ওই যে বললাম, ঠিকানা ছিল না। সূর্য দাশগুপ্ত বললেন, আপনি অনায়াসে দেশের ঠিকানায় চিঠি লিখতে পারতেন। দেশের দপ্তর থেকে রিডাইরেক্ট করা চিঠি তো প্রায় পাই আমি। লিখবেন লিখবেন, চিঠি লিখবেন আমাকে। আজকে আমি ঠিকানা লিখে রেখে যাচ্ছি। এই সময় তরুণীটি এসে পর্দা সরিয়ে বলল, সূর্যদা, মা তোমাকে খেতে ডাকছে। সূর্য দাশগুপ্ত মৃদু আপত্তি জানিয়ে বললেন, রাতের খাবার কিন্তু খেতে পারবো না আজ, বাড়িতে মা ভাত নিয়ে বসে থাকবে। তরুণীটির চোখে এতক্ষণে এক অন্যরকম আলো দেখা গেল। যা, খেতে পারবো না আবার কি? বেগুন ভাজা, আলুর তরকারি আর পরোটা, এতটুকু তো খাওয়া। 2 ঘন্টা ট্রেনে যেতে যেতে আবার খিদে পেয়ে যাবে, চলো তো। তরুণী বাহু ধরে টানল সূর্য দাশগুপ্তর। তিনি উঠে দাঁড়ালেন। চলো তো কথাটা বলার সময় তরুণীটির গলায় এমন এক স্বর ফুটল যে মুহূর্তে গভীর বিষণ্ণতায় এসে ভরে দিল সঞ্জয়ের মন। সূর্য দাশগুপ্ত সঞ্জয়কে এখনই আসছি বলে ঘরের বাইরে চলে গেলেন তরুণীটির সঙ্গে। সতীন্দ্রনারায়ণ বললেন, আনন্দবাজার হাউসে আমারও লেখা ছাপা হয় আনন্দমেলায়। এডিটর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর চেম্বারে গিয়ে লেখা দিয়ে আসি। আমাদেরই মতো বয়স ওর, একটু কম বেশিও হতে পারে। আমার তো 66 শেষ হলো, 67-এ পড়েছি 4 মাস আগে। সূর্য গল্প লেখা ছাড়াও প্রফেসরি করে কলকাতার কলেজেই। ভুটু মানে বৈশালীর থিসিস সাবমিট করা হয়ে গেলে কোনো একটা কলেজেই ঢুকবে এমনই ভেবে রেখেছে। রেজাল্ট তো বরাবরই খুব ভালো, পেয়ে যাবে ঠিক। 60% করে নাম্বার আছে, এমএতে 65% পেয়েছে। এই পর্যন্ত বলে একটু থেমে গেলেন সতীন্দ্রনারায়ণ। কি যেন বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। শেষে বললেন, খুব চিন্তা হয়, ওরা তো বোঝে না, কোনো কথা বলতে গেলেও শোনে না। সঞ্জয় তার অবধারিত বিষণ্ণতা নিয়ে বসেই রয়েছে, উঠে যে চলে যাবে তাও পারছে না। সূর্য দাশগুপ্ত যে বলে গেলেন এক্ষুনি আসছি, তবু সতীন্দ্রনারায়ণের ইতস্তত ভাব এবং মুখে চিন্তার ছায়া পড়তে দেখে সঞ্জয় প্রশ্ন করেই ফেলল, কেন চিন্তা হয় মেসোমশাই? কী নিয়ে চিন্তা করেন? সতীন্দ্রনারায়ণও যেন বলতে পেরে হাঁপ ছাড়লেন। বললেন, বলছিলাম এই সূর্য আর ভুটু মানে বৈশালীর কথা। 13 বছরের ডিফারেন্স ওদের। ওরা তো বিয়ের কথা পাকা করে ফেলেছে, ডিসেম্বরে বিয়ে। তবে দুজনেরই লোক নেমন্তন্ন করে সামাজিক বিয়েতে মত নেই, রেজিস্ট্রি করে বিয়ে করবে এমনটাই ঠিক হয়ে আছে। বড় মেয়েরও তাই মত। আমার আর তোমার মাসিমার কথা তো 2 মেয়ে রাজ্যের মধ্যেই আনে না। বড় মেয়ে তো বিয়েই করবে না বলে দিয়েছে, তার 30 বছর বয়স হয়ে গেল।
আমরা বুড়ো বুড়ি, আমাদের কথা কি আর কানে নেওয়ার কিছু আছে বলো। সঞ্জয় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ওদিকে উত্তরোত্তর আরও গভীর বিষণ্ণতায় ডুবে যাচ্ছে সঞ্জয়ের মন। ঘর জুড়ে একটা থমথমে নীরবতা। এই মুহূর্তে দুটো স্টিলের থালা নিয়ে ঘরে ঢোকে তরুণীটি। একটা থালা ধরে দাঁড়ালো নীরবে সঞ্জয়ের সামনে। সঞ্জয় কি বলবে বুঝতে না পেরে বলল, এত সব খাবো কি করে? তরুণীটি বলল, কিছু এত সব নয়, দুটো মাত্র পরোটা আর একটা বেগুন ভাজা আর একটুখানি সাদা আলুর তরকারি। সূর্যদাকে যা দিয়েছি আপনাদের দুজনকেও সেইটুকুই দিয়েছি, চুপটি করে খেয়ে নিন। সঞ্জয় আর আপত্তি করতে পারল না। শুধু সতীন্দ্রনারায়ণ বললেন, আমার থালা থেকে একটা পরোটা তুলে নে। মীরা বাক্যে সতীন্দ্রনারায়ণের থালা থেকে একটা পরোটা তুলে নিয়ে বেরিয়ে যেতে গিয়েও কি মনে করে দরজায় থমকে দাঁড়ালো তরুণীটি। সরাসরি সঞ্জয়ের চোখের দিকে চোখ রেখে জিজ্ঞাসা করল, আপনাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে যাব? আলুর তরকারিতে একটু ঘষে নেবেন, দেব? চোখ দুটো যেন ছেলে মানুষের মতো উজ্জ্বল হয়ে উঠল। সঞ্জয় বলল, দিন। যদিও সঞ্জয় জানে তরুণীটির চোখের এই উজ্জ্বলতা দেখা দিল আসলে কার উপস্থিতির জন্যে। আধ মিনিটের মধ্যেই তরুণীটি ফিরে এলো হাতে একটা আধচেরা কাঁচা লঙ্কা নিয়ে। বলল, বটিতে একটু চিড়ে দিয়েছি, আলুর তরকারিতে মুখে ভালো লাগবে, খান। বলেই ঘুরে বেরিয়ে গেল। সতীন্দ্রনারায়ণ বললেন, দেখেছ, মেয়ের আমার সব দিকে নজর। আমাকে লঙ্কার কথা বলল না কেন বলো তো? সঞ্জয় পরোটা ছেড়ে বেগুন ভাজা দিয়ে মুখে তুলতে তুলতে বলল, কেন? সতীন্দ্রনারায়ণও তাঁর পরোটা চিবোচ্ছেন। উত্তর দিতে একটু দেরি হলো। মুখের খাবারটা গিলে নিয়ে বললেন, ফুটু জানে আমি মোটে ঝাল খেতে পারি না। কাঁচা লঙ্কা যখন আলুর তরকারিতে ঘষছে সঞ্জয়, তখনই ঘরে ঢুকলেন সূর্য দাশগুপ্ত। বললেন, আমাকে ট্রেন ধরতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি খেলাম, আপনি ভাই ধীরে আসতে খান। তবে আপনার ঠিকানাটা আমি লিখে নিয়ে যাব। আপনিও আমাকে চিঠি লিখবেন, আমিও আপনাকে লিখব। চিঠি পেতে খুব ভালো লাগে। বলতে বলতে সূর্য দাশগুপ্ত বসলেন একটা সোফায়, আর সঞ্জয় আধ খাওয়া থালা রেখে উঠে বারান্দায় চলে গেল। কারণ আগেই শুনেছে বারান্দায় মগবালতি রাখা আছে। সেখানে হাত ধুয়ে নিয়ে রুমালি মুছতে মুছতে তরুণীটির দিকে না তাকিয়ে বলল, একটু কাগজ হবে? তরুণীটি ঘর থেকে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। সূর্য দাশগুপ্ত ব্যস্ত হয়ে বললেন, এ কি, আপনি খাওয়াটুকু শেষ করে নিন, আমি বসছি ততক্ষণ। সঞ্জয় বলল, খাবো, নিশ্চয়ই খাবো, আগে আপনাকে লেখাটা দিয়ে নি ঠিকানার। ঘরের মধ্যে কাগজ কলম হাতে তরুণীটি এসে ঢুকলো। সূর্য দাশগুপ্ত সঞ্জয়কে বললেন, আপনার খাওয়া শেষ হয়নি, আপনি আগে লিখে দিন। সঞ্জয় লিখে দিল নিজের ঠিকানা। ওদিকে সূর্য দাশগুপ্তও তখন ঠিকানা লিখতে ব্যস্ত তরুণীর কাছ থেকে পাওয়া কাগজেই। সঞ্জয় কাগজের টুকরোটা দুভাঁজ করে তরুণীটির হাতে দিল। একবার চোখ বুলিয়ে নিল তরুণী। তারপর সূর্য দাশগুপ্তর বুক পকেটে ঢুকিয়ে দিল কাগজটা। সূর্য দাশগুপ্ত নিজের লেখা ঠিকানা সঞ্জয়ের দিকে এগিয়ে দিতে বললেন, আপনি কি করেন ভাই? সঞ্জয়ের আবার ভেতরটা অন্ধকার হয়ে গেল। এত উচ্চশিক্ষিত লোকেদের সামনে সে যে একজন খুবই সাধারণ বিয়ে বিটি মাত্রই একটি প্রাইমারি স্কুলের টিচার, কথা ভেবে সে যেন অতলে তলিয়ে যেতে লাগলো। তবু শেষ মুহূর্তে আপ্রাণ চেষ্টায় নিজেকে সেই হীনমন্যতার ঢেউ থেকে ভাসিয়ে তুলে সঞ্জয় কোনো মতে বলল, আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার মা এখানে বনবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ান। বাড়িতে আমি আর মা এই দুজনই প্রাণী। বাবা আমার 8 বছর বয়সে মারা গেছেন। সূর্য দাশগুপ্ত কি বুঝলেন সঞ্জয়ের কথা বলার ভঙ্গিতে তা তিনিই জানেন। এক পা এগিয়ে এসে একটা হাত রাখলেন সঞ্জয়ের পিঠে। বললেন, আমাদের দুজনের অনেক মিল আছে। আমার বাবাও আমার 10 বছর বয়সে মারা যান। আমার মাও স্কুলে পড়াতেন, অনেক দিন হলো অবসর নিয়েছেন। আমিও পড়াই। তাহলে আমরা বন্ধু হলাম আজ থেকে, কেমন তো? ঠিক আছে, বন্ধু তো বন্ধুকে চিঠি লিখবেই, তাই না? সঞ্জয় আবারও থেমে থেমে বলল, সূর্য দাশগুপ্ত, লেখক সূর্য দাশগুপ্ত আমার বন্ধু, এমন কথা কি আমি কখনো ভাবতে পেরেছিলাম? সূর্য দাশগুপ্ত আবার হাসলেন। আবারও চারিদিক আলো হয়ে গেল। বললেন, আমি লিখি, আপনি পড়েন বলেই
আপনার মতো কেউ কেউ পড়েন বলেই আমি লেখার চেষ্টা করি। আপনি না থাকলে আমি কোথায় থাকতাম? আমি কি ভাবতে পেরেছিলাম কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে এই ছোট্ট টাউনে এসে আপনার মতো একজন একনিষ্ঠ পাঠক খুঁজে পাবো? সতীন্দ্রনারায়ণ একটু গলা খাঁকারি দিয়ে বললেন, বাবা সূর্য, তোমার কিন্তু ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। সূর্য এবং সঞ্জয় দুজনেরই যেন চমক ভাঙল। তরুণীটিও এতক্ষণ এই দুজনের সংলাপের ভেতর তন্ময় হয়ে ডুবেছিল যেন এখন সকলেই ব্যস্ত হয়ে উঠল। সবাইকে আসছি বলে সূর্য দাশগুপ্ত মাথাটা একটু ঝুঁকিয়ে ঘর থেকে বেরোলেন। তরুণীটি তার বাবাকে বলল, সূর্যদাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। সতীন্দ্রনারায়ণ বললেন, মাকে বলা হয়েছে? তরুণীটি বলল, আগেই বলে নিয়েছি, আসি। শেষ কথাটা সঞ্জয়ের দিকে তাকিয়ে বলা। আজ সঞ্জয় নানা ধরনের মানসিক ওঠানামার মধ্যে দিয়ে চলেছে। সঞ্জয়ের এবার একটু একলা হতে ইচ্ছে করল, কিন্তু ঠিক তক্ষুনি সঞ্জয় বুঝল সঞ্জয়ের এখন এ বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, কারণ সতীন্দ্রনারায়ণ কথা বলে উঠলেন। আর সে কথা এমনই কথা যা এই মুহূর্তে সঞ্জয়কে ওই ঘরেই আরও কিছুক্ষণ বসে থাকতে বাধ্য করবে। সতীন্দ্রনারায়ণ বললেন, ভুটু তো আমার হাত থেকে টর্চ কেড়ে নিয়ে চলে গেল তখন। আমার আর 2 নম্বর গানটা পড়ে শোনানো হলো না তোমাকে। সঞ্জয় সূর্য দাশগুপ্তকে দেখেছে সতীন্দ্রনারায়ণের লেখার খাতা নিজে পড়তে। সঞ্জয় বলল, আমি কি তাহলে পড়ে নেব গানটি? খাতাটা দেবেন আমাকে? সতীন্দ্রনারায়ণের মুখে অদ্ভুত একটা হাসি জেগে উঠল। তিনি বললেন, নিজের লেখা নিজে পড়ে শোনাতে যে আনন্দ, সেরকম আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না। ভুটু আর ভুটুর দিদি এখনও জানে না, আমার চোখের ডাক্তারও জানে না, আমার সব লেখা আমার মুখস্থ থাকে। তুমি চুপ করে বসো এখন। ওই 5 ব্যাটারি টর্চ লাইট ছাড়াই আমার একটার পর একটা গান তোমাকে মুখস্থ শোনাবো। তুমি শুধু ধৈর্য ধরে শোনো। সতীন্দ্রনারায়ণ তার একটার পর একটা গান বলে যেতে লাগলেন, আর সঞ্জয় কাঠের মতো মুখ নিয়ে শুনে যেতে লাগল। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এই সময়। এরপর থেকে প্রায়ই সন্ধেবেলা সঞ্জয়কে দেখা যেতে লাগলো সে সতীন্দ্রনারায়ণের খাটের এক প্রান্তে বসে আছে, আর অন্য প্রান্তে বসে সতীন্দ্রনারায়ণ তাঁর সদ্য রচিত ছোটদের কবিতা ও আধুনিক বাংলা গান মুখস্থ বলে যাচ্ছেন। সঞ্জয় শুনছে ও তারিফ করছে। অবশ্য সেসব সন্ধ্যায় সঞ্জয়ের ছাত্র পড়ানো থাকে না। যেসব দিনে সঞ্জয়ের ছাত্র পড়ানো থাকে সেসব দিনে সঞ্জয় আসতে পারে না। তাছাড়া সতীন্দ্রনারায়ণ কোথাও কোনো অনুষ্ঠানে সভাপতি হয়ে গেলেও সেখানে সঞ্জয় তার সাইকেল চালিয়ে ঠিক পৌঁছে যায়। অর্থাৎ টিউশনির সন্ধেগুলো ছাড়া প্রায় প্রত্যেক সন্ধেয় সঞ্জয়ের উপস্থিতি বাঁধা সতীন্দ্রনারায়ণের খাটের প্রান্তে। ওদিকে সতীন্দ্রনারায়ণও ক্রমে ক্রমে সঞ্জয়ের উপর একভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন, কারণ সতীন্দ্রনারায়ণের চোখে ছানিয়ে অপারেশন করানো হচ্ছে না বলে খাতা কলম নিয়ে এখন আর লিখতে পারছেন না সতীন্দ্রনারায়ণ, অথচ লেখা তাঁর মাথায় নিয়মিতই আসছে, কোনো দিন একটা, কোনো দিন 2টো। সতীন্দ্রনারায়ণ সারাদিন লেখার লাইনগুলো মনের মধ্যে নিয়ে অপেক্ষা করে থাকেন কখন সন্ধে হবে আর সঞ্জয় আসবে। এখন সঞ্জয় সতীন্দ্রনারায়ণের সব লেখা শুনে কপি করে দেয়। সতীন্দ্রনারায়ণ এতদিনে জেনে গেছেন কবে কবে সঞ্জয়ের ছাত্র পড়ানো থাকে, সপ্তাহের কোন কোন দিন সঞ্জয় আসতে পারবে না। সেসব দিনে যদি সতীন্দ্রনারায়ণের মাথায় কোনো লেখা এসে পড়ে, তাহলে সতীন্দ্রনারায়ণ বিকেলবেলা খাতা হাতে সঞ্জয়ের বাড়ি গিয়ে হাজির হন। স্কুল থেকে ফিরে বিকেলবেলা সঞ্জয় বাড়িই থাকে, সঞ্জয়ের মাও থাকেন। তিনি সতীন্দ্রনারায়ণকে খুবই খাতির যত্ন করেন তাঁর সাধ্যমতো। বসান, চা করে দেন, কোনো দিন বাড়ির তৈরি নারকেলের 2টো মিষ্টি দিলেন প্লেটে। আর সঞ্জয় তাকে দেখা মাত্র খাতা চেয়ে নিয়ে নিজের পকেট থেকে কলম বের করে বলে, হ্যাঁ এবার লেখাটা বলুন মেসমশাই। সতীন্দ্রনারায়ণ মনে ধরে রাখা লাইনগুলি বলে যেতে থাকেন, সঞ্জয় ডিকটেশন নিতে থাকে।
প্রায় প্রতি সন্ধেবেলা সতীন্দ্রনারায়ণের বাড়ি সঞ্জয় গেলেও তরুণীটি কিন্তু শনি আর রবিবার ছাড়া বাড়ি থাকে না। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যায় সকালের ট্রেনে, বাড়ি আসতে রাত 9:30 বাজে। একদিন সঞ্জয় যখন বাড়ি যাচ্ছে, সারাদিনের ক্লান্ত মুখ নিয়ে ফিরে আসা তরুণীটির সঙ্গে দরজার সামনে দেখা হয়ে যায়। সঞ্জয় বলে, এই ফিরছেন? তরুণীটি বলে, ট্রেনটা লেট করলো। এর বেশি কথা এগোয় না। তাছাড়া শনিবার বা রবিবারে প্রায় সূর্য দাশগুপ্ত এসে পড়েন। বাড়িতে 4টি বড় বড় ঘর, তরুণীর নিজের ঘরটিতে সূর্য দাশগুপ্ত বসেন। বাড়ি যাওয়ার আগে একবার সতীন্দ্রনারায়ণের ঘরে 10-15 মিনিটের জন্য দেখা করে যান। আবার এক প্রস্থ চা করে খাওয়াও হয় তখন। এর ভেতর সূর্য দাশগুপ্তর 2টো নতুন গল্পের বই পরপর বেরোলো। একটি আগন্তুক প্রকাশন থেকে, বইয়ের নাম রাস্তায় একদিন। অন্য বইটি বেরোলো লেখন পাবলিশিং থেকে, সে বইয়ের নাম সুসংবাদের সকাল। দুটি বই তৎক্ষণাৎ চৌমাথার লোকনাথ পুস্তকালয়ে অর্ডার দিয়ে কিনে ফেলেছে সঞ্জয়। দীর্ঘ আর মুগ্ধ 2টো চিঠিও লিখেছে সূর্য দাশগুপ্তকে। উত্তরও এসে গেছে 1 সপ্তাহের ভেতরেই। সূর্য দাশগুপ্তর চিঠিতে যা প্রথমেই আকর্ষণ করে তা হলো মুক্তোর মতো হস্তাক্ষর। কি লিখেছেন প্রথম চিঠিতে সূর্য দাশগুপ্ত, তার ভাষাও মনে রাখার মতো। সূর্য দাশগুপ্তর পোস্টকার্ড বলছে, বন্ধু, আপনার চিঠি যেন রৌদ্রভরা প্রথম সকাল। আমার বই আপনাকে স্পর্শ করেছে, এ আমার সৌভাগ্য বলে মানি। কলকাতায় আমরা যেসব পাঠকের দেখা পাই তারা সকলেই প্রায় লেখক অথবা কবি। আপনার মতো দূর শহরে অবস্থানকারী শুদ্ধ পাঠক সত্তার সংস্পর্শে এলে আমার মনও আলো হয়ে যায়। আপনারা সকলে যেন ভালো থাকেন। সূর্য দাশগুপ্ত। এই চিঠি যেদিন পায় সঞ্জয়, সেই দিনই সন্ধেবেলা সতীন্দ্রনারায়ণের বাড়িতে চিঠিটি নিয়ে যায়। ঘটনাচক্রে সেদিন তরুণীটি বাড়ি ছিল। সে যখন চা বিস্কুট নিয়ে আসে বাবার ঘরে, তখন কাঁধের ঝোলা থেকে চিঠিটি বার করে তরুণীটির হাতে দিয়ে সঞ্জয় বলে, আজ সূর্যদার এই চিঠিটি এসেছে আমার কাছে। তরুণীর মুখে প্রথমে বিস্ময় ফুটে ওঠে, তারপর তরুণীটি চিঠিটি পড়তে থাকে। সঞ্জয় খেয়াল করে চিঠিটি সম্পূর্ণ পড়ার পর তরুণীর মুখে এক অনির্বচনীয় অর্থস্ফুট আলোয় ভরে যায়। প্রায় স্বগতোক্তির মতো তরুণীটি উচ্চারণ করে, কি পাগল লোক। সঞ্জয়ের মন আবারও গভীর বিষণ্ণতায় বিমর্ষতায় ডুবে যায় পরক্ষণেই। চিঠি ফিরিয়ে দিয়ে তরুণীটি ঘর থেকে বেরিয়ে যায়। সতীন্দ্রনারায়ণ বলেন, শোনাও তো কি লিখেছে। সঞ্জয় পড়ে। সতীন্দ্রনারায়ণ চিঠি শুনে গম্ভীর হয়ে যান, বলেন, বই বেরিয়েছে নাকি সূর্যর? কই, ভুটু তো কিছু বলেনি। সঞ্জয় বলে, পরপর 2টো বই বেরিয়েছে ওর, আপনাকে দেব, পড়তে চান? সতীন্দ্রনারায়ণ তেমনই গম্ভীর মুখে বলেন, কি করে পড়ব, চোখে তো ছানি। আর প্রকাশকরা তো আজকাল ছোটদের জন্য লেখা কবিতার বই বের করতে চায় না। আমি গিয়েছিলাম 2-3 জন পাবলিশারের ঘরে। তারা বলে যে ছোটদের জন্য লেখা কবিতা বিক্রি হয় না, একমাত্র অন্নদা শঙ্করের লেখা ছোটদের কবিতার বই বাজারে চলে, আর কারো বই নাকি ওরা বের করতে চায় না। সঞ্জয় বুঝতে পারল সে না বুঝে একটা বেদনাময় স্থানে আঘাত করে ফেলেছে। ব্যাপারটা সামলে দেওয়ার জন্য সে বলে, কিন্তু টিয়া রঙে আনন্দবেলায় আপনার যে কবিতাগুলো ছাপা হয় সেসব লেখা তো খুব ভালো, আর পাতার বাঁশি পত্রিকা তো আপনার লেখা রেগুলার ছাপে। সেদিন থেকে সঞ্জয় সাবধান হয়ে যায়। সূর্য দাশগুপ্তর বই বেরোনো বা দেশ পত্রিকায় গল্প বেরোনো নিয়ে একটি বাক্য উচ্চারণ করে না সতীন্দ্রনারায়ণের কাছে। ছোট মেয়েও তার বাবার কাছে সূর্য দাশগুপ্তর বই বেরোনোর বিষয়ে কিছু বলে না কেন, এ কথা ভেবে প্রথমে সঞ্জয়ের বিস্ময় ছিল। এখন কারণটা কি তা অনুমান করতে পারে সঞ্জয়। ওদিকে তরুণীটি এতদিনে জানতে পেরেছে যে সঞ্জয় এসে তার বাবার লেখা নিয়মিত কপি করে দেয়, ফলে আগের চেয়ে এখন সে সঞ্জয়ের প্রতি কিছুটা সদয় হয়েছে বা কম নৈর্ব্যক্তিক ব্যবহার করে। একদিন সূর্য দাশগুপ্ত এসেছেন, সঞ্জয়ও আছে সেদিন সন্ধেবেলা। ধীরে ধীরে রাত 7:30 বাজল। সতীন্দ্রনারায়ণের কাছে শুনেছে সঞ্জয় সেদিন দুপুরে এসে সূর্য দাশগুপ্ত খাওয়া দাওয়া করেছেন এখানে। সেটা একটা রবিবার ছিল। 7:30 নাগাদ সূর্য দাশগুপ্ত এ ঘরে এসে একটু বসলেন। প্রতিবার বিদায় নেওয়ার আগে যেমন বসেন তেমনই। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর পুরো অন্ধকার। ঘরে উপস্থিত সকলের মুখ থেকে এই ধরনের একটা সমবেত ধ্বনি উঠেই থেমে গেল।
ওদিকে সেই মুহূর্তেই বাইরে প্রচণ্ড আওয়াজ করে বাজ পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে বাইরে থেকে ভেসে এলো অঝোর ধারে বৃষ্টি শুরু হওয়ার আওয়াজ। অন্ধকারের মধ্যেই তরুণীর উদ্বিগ্ন স্বর শোনা গেল, এ কী হলো সূর্যদা, এখন তুমি বেরোবে কি করে? সতীন্দ্রনারায়ণের দৃঢ় আপত্তি জানানো গলা ভেসে উঠল অন্ধকার ঘরে। না না, সূর্য এখন বসুক, সূর্যর এখন বেরোনোর কথাই উঠছে না। ভুটু, একটা আলোর ব্যবস্থা করো। সূর্য দাশগুপ্ত এই প্রথম এতদিনে তরুণীটিকে স্পষ্ট করে কিছু বলছেন তা শোনার সুযোগ ঘটল সঞ্জয়ের। সূর্য দাশগুপ্ত বললেন, বৈশালী, সাবধানে যেও, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তরুণীটি ঘর থেকে বেরিয়ে গেছে। বৃষ্টি মেশানো হাওয়ার ঝাপটায় গ্রিলে লতিয়ে ওঠা ঝুমকলতার ডালগুলি প্রবলভাবে দুলছে। বারান্দা পেরিয়েও বৃষ্টির কণা ঢুকে পড়ছে ঘরে। তরুণীটি এই সময় একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরে এসে ঢুকল। ঘরে কোনো টেবিল নেই, লণ্ঠন মাটিতেই রাখতে হলো। একটি সোফায় বসে আছেন সূর্য দাশগুপ্ত, অন্য সোফাটিতে বসল তরুণীটি, তার পায়ের কাছেই লণ্ঠন রাখা। হঠাৎ সঞ্জয়ের সমস্ত অস্তিত্ব কেঁপে উঠল। তরুণীটি বসেছে একটি পায়ের ওপর আরেকটি পা তুলে, শাড়ি সায়া গুটিয়ে উঠে গেছে অনেকখানি। সূর্য দাশগুপ্ত তরুণীটির ডান দিকে সোফায় বসে থাকায় সে দৃশ্য তাঁর চোখে পড়ছে না। আর খাটের শেষ প্রান্তে উপবিষ্ট সতীন্দ্রনারায়ণ তো চোখের ছানির জন্য কিছুই দেখতে পান না। একমাত্র সঞ্জয় তরুণীটির বাঁ দিকে বসেছে বলে সঞ্জয়ের চোখে স্পষ্ট ধরা পড়েছে এই অভাবিত দৃশ্যটি। তরুণীর পায়ের গোছ পেরিয়ে উঠে গেছে শাড়ি সায়া, ফর্সা পা, গোড়ালি, আরও ফর্সা পায়ের গোছ, বলিষ্ঠ পেশির আভাস সেখানে। শুভ্র ত্বকের ওপর হালকা খয়েরি খয়েরি লোম, লণ্ঠনের শিখা কেঁপে কেঁপে উঠছে বাতাসের ধাক্কায়, আর ফর্সা পায়ের গোছ, তার খয়েরি লোম, তাও কেঁপে কেঁপে উঠছে যেন। শ্বাসরুদ্ধ হয়ে এসেছে সঞ্জয়ের। এই পায়ের গোছের আরেকটু উপরে কি দেখা যাবে? যদি এখান থেকে ক্রমশ উঠে যাওয়া যায় তাহলে কি আছে সেখানে? তরুণীর খেয়াল নেই এক পায়ের ওপর আরেক পা তুলে বসার জন্য শাড়ি সায়া কতটা উঠে গিয়ে তাই পায়ের সূচনা অংশকে কতখানি অনাবৃত করে দিয়েছে। তরুণীর মন এখন উদ্বিগ্ন। সূর্য দাশগুপ্ত কীভাবে স্টেশনে পৌঁছবেন এই চিন্তায়, বৃষ্টি কখন থামবে এই চিন্তায়। যতক্ষণ অন্ধকার, সঞ্জয় ওই অনাবৃত পায়ের দৃশ্যটুকু প্রাণপণে পান করে চলল। এ কাজ করা উচিত হচ্ছে না, এক্ষুনি এই চোখ সরিয়ে নেওয়া দরকার, এ কথা বুঝেও সঞ্জয় চোখ সরিয়ে নিতে পারছে না। ঝপ করে আলো এসে পড়ল। টিউববাতি জ্বলে উঠল ঘরে। তরুণীটি পায়ের ভঙ্গি বদল করে নিয়ে ঝুঁকে লণ্ঠনের নব ঘুরিয়ে সলতের আলো কমিয়ে আনল। স্বর্গ সরে গেল সঞ্জয়ের চোখের সামনে থেকে। সূর্য দাশগুপ্ত বললেন, বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে আমার ভালোই লাগে, আমি বেরিয়ে পড়ি। তরুণীটি জোর আপত্তি জানালো, তাই বলে এত বৃষ্টির মধ্যে বেরোনো চলবে না, যদি জ্বর এসে যায়। সূর্য দাশগুপ্ত হাসলেন, আবার সেই আলোকিত হাসি। বললেন, কত বছর যে জ্বর হয় না, এবার জ্বর হলে বেশ দুদিন বাড়িতে আমার 3 তলার ছোট ঘরে গড়িয়ে নেওয়া যাবে। এতদিনে সঞ্জয়ের জানা হয়ে গেছে সূর্য দাশগুপ্ত মির্জাপুর স্ট্রিটে যে বাড়িতে থাকেন সে হলো তাঁর 3 পুরুষের বসত বাড়ি। 3 তলায় ছোট একটা ঘর বরাদ্দ সূর্য দাশগুপ্তর জন্য। সেই বাড়িতে একবার যাওয়ার জন্য সঞ্জয়কে বলেওছেন সূর্য দাশগুপ্ত। 3 তলার ঘরের লাগোয়া একটা লম্বা ছাদও নাকি আছে, যে ছাদে দাঁড়িয়ে ছুটির দিনে বিকেল পেরিয়ে সন্ধে নেমে আসা নাকি প্রায়ই দেখেন তিনি। তাছাড়া সূর্য দাশগুপ্তর কপালের ওই লম্বা কাটা দাগের কারণও এর মধ্যে জানা হয়ে গেছে সঞ্জয়ের। সূর্য দাশগুপ্তর বইয়ের 3য় প্রচ্ছদে সূর্য দাশগুপ্তর জন্মসাল দেওয়া আছে। শিক্ষা, জন্ম, শখ, পেশা সবই বলা আছে সেখানে। সঞ্জয়ের চেয়ে সূর্য দাশগুপ্ত 11 বছরের বড়। সঞ্জয় সূর্য দাশগুপ্তকে একাধিকবার অনুরোধ করেছে সঞ্জয়কে তুমি বলে সম্বোধন করার জন্য। সূর্য দাশগুপ্ত সুন্দর করে হেসে প্রসঙ্গটি পাশ কাটিয়ে গেছেন। সূর্য দাশগুপ্তর জন্ম 1944 সালে, এখন 1983। আরও 12 বছর আগে কলকাতা যখন নকশাল আন্দোলনে উত্তাল, তখন পুরোদমে লেখা শুরু করেছেন সূর্য দাশগুপ্ত। নকশালদের ভেতর তখন নানা উপদল দেখা দিয়েছে। এক বন্ধুকে অন্য উপদলের এক সশস্ত্র আক্রমণকারীর হাত থেকে সূর্য দাশগুপ্ত বাঁচিয়ে নিয়ে আসেন, কারণ স্বাস্থ্য বরাবরই তাঁর লোহার মতো। বাঁচিয়ে নিয়ে আসেন ঠিকই, কিন্তু কপালের ওই কাটা দাগটুকু সেই ঘটনার চিহ্নরূপে থেকে যায়, ছুরি ঘষে গিয়েছিল।
তরুণীটি একটি বড় ছাতা হাতে ঘরের সামনে এসে বলে, তোমার ছাতাটা একটু নিলাম বাবা। ছাতা আনার জন্য সে নিভিয়ে যাওয়া লণ্ঠন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল একটু আগেই। সূর্য দাশগুপ্ত উঠলেন, আসছে এবার বলে দীর্ঘ দেহটিকে একটু ঝুঁকিয়ে বেরিয়ে গেলেন। বোঝা গেল জল জমে গেছে বাইরে। থান ইটের ওপর সাবধানে পা ফেলে হাঁটার নির্দেশ দিচ্ছে তরুণীটি সূর্য দাশগুপ্তকে। তরুণীটির গলা ধীরে ধীরে দূরে চলে গিয়ে মিইয়ে গেল। সতীন্দ্রনারায়ণ বললেন, স্টেশনে ছাড়তে যাওয়া হলো। ঝড় হোক বাদল হোক রোজ স্টেশনে ছাড়তে যাওয়া চাই। কেন? অত বড় একটা ছেলে সে একা কলকাতা থেকে আসতে পারে আর স্টেশন পর্যন্ত একা যেতে পারে না? সঞ্জয় চুপ করে বসে রইল। সতীন্দ্রনারায়ণ থামলেন না, বলে চললেন, ভুটু কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে গেল, গিয়েই এটা হলো। বিকেলে কফি হাউসে যাওয়া শুরু করলো সহপাঠীদের নিয়ে। ওই কফি হাউসেই আলাপ হলো সূর্যর সঙ্গে। সেই আলাপ এখন এত দূর গড়িয়ে গেছে, অথচ ওরা জাতে বদ্যি, আমরা বামুন। কে মানে? এ কথা মেয়েকে বলতে যাও, মারতে আসবে মেয়ে। কি বলবো? দুই মেয়ের একজনও কি আমার কথা শোনে? সঞ্জয় বলে, বৃষ্টি একটু ধরে এসেছে, এবার আমি উঠব মেসোমশাই। সতীন্দ্রনারায়ণ বললেন, এখনই উঠবে? আরও এক কাপ চা খেয়ে যাও, তোমার মাসিমাকে বলি চা করতে। সঞ্জয় এবার দৃঢ় আপত্তি জানায়, না মেসোমশাই, আর চা খাবো না। আমি দুদিন আসতে পারবো না, ছাত্র পড়ানো আছে। এর মধ্যে আপনার মাথায় কোনো লেখা এলে মনে ধরে রাখবেন, নইলে বিকেলে আমার বাড়িও চলে আসতে পারেন। মা খুব খুশি হন আপনি এলে। আজ আসি, কেমন? সঞ্জয় বেরিয়ে এলো। ঝিরঝিরে বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু গায়ে তেমন লাগছে না। সঞ্জয় বৃষ্টির ভেতর হেঁটে চলল। এটা 2020 সাল, মধ্যে 37 বছর পার হয়ে গেছে। সঞ্জয়ের বয়স এখন 66 চলছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পেরেছিল অবসরের 3 বছর আগে, আর কিছুই সঞ্জয় পারেনি। এখন সঞ্জয়ের বাড়ি থেকেও বেশি আর বেরোয় না। তার কোনো বড় অসুখও করেনি, তাও বেরোয় না, মানুষের সঙ্গে মিশতে পারে না। কারণ একটা আছে, যে কারণ এই ছোট টাউনের সকলেই প্রায় জানে। সে কারণ হলো সঞ্জয়ের বউ সঞ্জয়কে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। সঞ্জয়ের মা অনেক দেখাশোনা করে পাত্রী খুঁজে সঞ্জয়ের একটা বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পর আর 7 মাস বেঁচেছিলেন তিনি। তারপর একদিন বিকেলে স্কুল থেকে ফিরে আসার পর তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়। ডাক্তার ডাকা হয়েছিল, স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি ঘণ্টা দেড়েকের মধ্যেই ডাক্তারদের সব চিকিৎসার আয়ত্তের বাইরে চলে যান। মা চলে যাওয়ার পর ললিতা, অর্থাৎ সঞ্জয়ের স্ত্রী, আরও 7 মাস সঞ্জয়ের ঘর করেছিল। তারপর একদিন সঞ্জয় স্কুল থেকে এসে দেখে বাড়ি তালাবন্ধ। সঞ্জয় অবাক হয়। তারপর পাশের বাড়িতে চাবির খোঁজ করে, কারণ সঞ্জয় বা ললিতা কখনো দুজনেই যদি বেরোতো পাশের বাড়িতে চাবি রেখে যেত। তবে এবার বাড়ি তালাবন্ধ দেখে সঞ্জয় অবাক হলো কেন? কেননা এর আগে মা মারা যাওয়ার পরের 7 মাস ললিতা যখনই বেরিয়েছে, আগে সঞ্জয়কে বলে রেখেছে, আজ আমি বেরোবো, চাবি তাপুদের বাড়ি থাকবে। তাপু মানে তাপসী, তাদের পাশের বাড়ির সুকুমারের স্ত্রী। ললিতা প্রায়ই বেরোতো, কারণ ললিতার সিনেমা দেখা নেশা। এই ছোট্ট টাউনে 2টো সিনেমা হল আছে, শর্মা টকিজ আর প্রামাণিক সিনেমা। প্রতি সপ্তাহে 2 দিন ললিতা সিনেমা দেখবেই, এটা সঞ্জয় জানতো এবং মেনেও নিয়েছিল। আসলে সঞ্জয় ললিতার সব কিছুই মেনে নিয়েছিল, মেনে নিতে বাধ্য হয়েছিল। ফুলশয্যার রাত থেকেই ওপাশ ফিরে শুয়েছিল নতুন বউ। ঘরে এসে বিছানায় উঠে কাঁধে একটা হাত রেখে নিজের দিকে টেনেছিল সঞ্জয়। উত্তর পেয়েছিল, আহ, বিরক্ত করো না, খুব মাথা ধরেছে। নতুন বউ সুলভ লজ্জা, আড়ষ্টতা কিংবা আদর করতে গেলে সাড়া দেওয়া, এর কিছুই ছিল না ললিতার মধ্যে। একদিন একটু জোর করতে গিয়েছিল সঞ্জয়। শয্যার সবসময় ওপাশ ফিরেই শুতো ললিতা। মুখের উপর ঝুঁকে পড়ে চুম্বনের চেষ্টা করেছিল। তখনই ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে উঠেছিল ললিতা, কি ছোট লোকের মতো ব্যবহার করছো, আমার ঘুম পেয়েছে, ঘুমোতে দাও। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই এমন কঠোরভাবে প্রথম 2-3 বার প্রত্যাখ্যান করেছিল ললিতা, যে সঞ্জয় আর কখনোই শারীরিকভাবে নৈকট্য তৈরি করবার সাহস পায়নি।
তাছাড়া ললিতা কোনো সাধারণ কথাও সঞ্জয়কে তিরস্কারের ভঙ্গিতে জানাতো। দাম্পত্য শয্যায় দুজনে দুপাশ ফিরে ঘুমোনো তাদের নিয়ম হয়ে গিয়েছিল। বিয়ের 1 মাস পরে এক রবিবারে সঞ্জয় তখন খেয়ে উঠেছে মা আর ললিতা রান্নাঘরে। সঞ্জয়দের দরজায় এসে দাঁড়িয়েছিল একজন লম্বা চওড়া বলিষ্ঠ যুবক, হাতে একটা চামড়ার বড় ব্যাগ। বলেছিল, এটা কি সঞ্জয় চক্রবর্তীর বাড়ি? সঞ্জয় বলেছিল, হ্যাঁ, আমি সঞ্জয় চক্রবর্তী। বলুন, কেন খুঁজছেন আমাকে? যুবকটি বলেছিল, আমার নাম সুশান্ত চ্যাটার্জি, আমি ললিতার পিস্তুত দাদা। ললিতা আছে? সঙ্গে সঙ্গে আপ্যায়ন করে ঘরে ডেকে বসিয়েছিল সঞ্জয়। ললিতাকে খবর দিয়েছিল রান্নাঘরে গিয়ে। ললিতা বেরিয়ে এসে বলেছিল, এতদিনে মনে পড়ল? বিয়ের সময় তো এলে না। সুশান্ত চ্যাটার্জি জানায় তার সেই সময় একটা ট্যুর পড়ে গিয়েছিল, তাই সে বিয়েতে আসতে পারেনি। ক্রমে ক্রমে জানা গেল সুশান্ত চ্যাটার্জি একটা ওষুধ কোম্পানির প্রতিনিধি, এখন এরিয়া ম্যানেজার হয়েছে, তাই কাজের চাপ খুব বেশি। নদিয়া আর তার এরিয়ার মধ্যেই পড়ে, তাই সে আজ অনেক কষ্টে আসতে পেরেছে। সঞ্জয় ভাবল, হাতের বিশাল ব্যাগটা দেখে সঞ্জয়ের বোঝা উচিত ছিল যে সুশান্ত চ্যাটার্জি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই সুশান্ত চ্যাটার্জি এরপর প্রায়ই আসতে লাগলো সঞ্জয়ের বাড়ি। সাধারণত দুপুরবেলা আসতে শুরু করলো, যখন সঞ্জয় এবং সঞ্জয়ের মা দুজনেই স্কুলে ব্যস্ত। বিকেলে এসে কোনোদিন সঞ্জয়, কোনোদিন সঞ্জয়ের মায়ের চোখে পড়তো সুশান্ত চ্যাটার্জি আর ললিতা বাইরের ঘরে চা খাচ্ছে আর গল্প করছে। ললিতা একবার বাপের বাড়ি গেছে। রাতে সঞ্জয় আর সঞ্জয়ের মায়ের খেয়ে ওঠার সময় সঞ্জয় মাকে বলতে শুনেছিল, সঞ্জু রে, তোর বিয়ে তো দিলাম, ঠিক কাজ করলাম কি? সঞ্জয় চমকে উঠেছিল। সঞ্জয় যে তার বৈধ স্ত্রীর সঙ্গে একদিনের জন্যেও দাম্পত্য সম্পর্ক তৈরি করতে পারেনি, সে কথা কি মা বুঝে ফেলেছে? তাহলে তো মা দারুণ দুঃখ পাবে। এ দুঃখ কি সঞ্জয়ের দেওয়া উচিত তার মাকে? কখনো নয়। সঞ্জয় বলেছিল, এই কথা কেন বলছো মা? ললিতা তো খুব ভালো মেয়ে, শুধু একটু সিনেমা দেখার শখ, ওই জন্যই তো রঙিন টিভি কিনতে হলো কষ্ট করে। ও একটু সিনেমার পত্রিকা পড়া, নায়ক নায়িকাদের খবর রাখা, এই সব পছন্দ করে। এ কথা শুনে মা আর কিছু বলেননি। তারপর তো কিছুদিন পরে মা চলেই গেলেন। মা চলে যাওয়ার পর ললিতা বেরোলে বলে যেত, আজ সিনেমা দেখতে যাব, তাপুদের বাড়ি চাবি থাকবে। যদিও এর মধ্যে সঞ্জয় এই খবরই পেয়েছিল যে লোকমুখে শুনেছিল বড় ব্যাগ হাতে লম্বা চওড়া একজন যুবকের সঙ্গে ললিতা খেয়া নৌকো ধরে নদীর এপার থেকে ওপার আসছে এবং দুপুরবেলা ওপার থেকে এপার করছে। কিন্তু সঞ্জয় ললিতাকে এ বিষয়ে কিছু প্রশ্ন করেনি কারণ ললিতাকে সঞ্জয় ভয় করে চলত। নিজের বৈধ স্বামীকে যে একদিনের জন্য শরীরী সম্পর্ক স্থাপন করতে দেয়নি, তাকে ভয় পাওয়া ছাড়া উপায় কি? সেদিন বাড়ি তালাবন্ধ দেখে অবাক হয়ে যায় সঞ্জয়, আর তাপুদের বাড়ি গিয়ে চাবি চায়। তাপু চাবি দেওয়ার সময় বলেছিল, বৌদি কি বাপের বাড়ি গেল সঞ্জয়দা? কদিনের জন্য গেল? জানতে চাইলাম, কিছু বলল না, শুধু হাসলো। সঞ্জয় আরও অবাক হয়ে বলল, বাপের বাড়ি গেল? এ কথা বলছো কেন তাপু? তাপু জবাবে বলল, হাতে 2টো সুটকেস দেখলাম। সঞ্জয় সামলে নিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবে, দেখোই না। 2টো সুটকেস নিয়ে ললিতা দুপুরে বেরোলো কেন? ভাবতে ভাবতে সঞ্জয় তালা খুলে বাইরের ঘরে ঢুকে কাঁচের কাপে চাপা দেওয়া একটা কাগজ দেখতে পেল টিভির মাথায়। কাগজটা খুলে দেখলো গোটা গোটা অক্ষরে লেখা, সুশান্তদা আমার পিস্তুত দাদা নয়, আমাকে ভালোবাসে। মামার বাড়িতে বাপ মা হারা আমি বড় হয়েছি বলে মামারা জোর করে আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল। লোকে আমাকে অসতী বলবে এবার, এ কথা আমি জানি, কিন্তু আমার নিজের কাছে আমি সৎ রয়েছি। তোমাকে একদিনের জন্যও ছুঁতে দিইনি আমাকে। আমার দেহ, আমার মন সব আমি সুশান্তদার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি আর সুশান্তদা এবার থেকে একসঙ্গে থাকবো। আমার খোঁজ করার চেষ্টা করো না। তোমার বাড়ির কোনো জিনিস নিইনি, নিজের জিনিসগুলোই শুধু নিয়ে গেলাম। ললিতা। খবরটা ছড়িয়ে পড়তে দেরি হলো না যে সঞ্জয়ের বউ সঞ্জয়কে ছেড়ে চলে গেছে। একজন পুরুষকে তার বউ ছেড়ে যায় কেন? তার একটাই কারণ, সবাই অনুমান করে নেয়, নিশ্চয়ই লোকটির পুরুষত্ব নেই। নারী শরীর সারা জীবনের জন্য একবারও দেখা হয়নি সঞ্জয়ের। একবার মাত্র বৈশালীর পায়ের খোলা গোছ সে দেখেছিল লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় এক সন্ধ্যায়।
ওইটুকুই সঞ্জয়ের নারী শরীর দেখার অভিজ্ঞতা। ওই প্রথম, ওই শেষ। বৈশালী কলকাতার কলেজে চাকরি পেয়ে প্রথমে মির্জাপুর স্ট্রিটে সূর্য দাশগুপ্তর বাড়িতেই থাকতো। তারপর তারা দুজনেই ফ্ল্যাট কিনে দক্ষিণ কলকাতায় চলে যায়। সতীন্দ্রনারায়ণের মৃত্যু হয় আচমকা মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে। মাকে বড় মেয়ে নিজের কাছে নিয়ে যায়। এই ছোট টাউনের বড় বাড়িটি প্রমোটারের হাতে বিক্রি করে দেয় বৈশালী। সেখানে এখন ফ্ল্যাট উঠেছে। সূর্য দাশগুপ্তর সঙ্গে এখন আর চিঠি বিনিময় হয় না সঞ্জয়ের, অনেক দিন হয়ে গেল। কিন্তু সূর্য দাশগুপ্তর কাছ থেকে পাওয়া 7টি সুন্দর চিঠি যত্ন করে রেখে দিয়েছে সঞ্জয়। প্রতিটি চিঠি বন্ধু এই সম্বোধন দিয়ে আরম্ভ করা হয়েছে, আর শেষ হয়েছে আপনারা সকলে যেন ভালো থাকেন এমন একটি বাক্য দিয়ে। এখন মাঝে মাঝে ভাবে সঞ্জয়, সূর্য দাশগুপ্ত কি বুঝতে পেরেছিলেন সতীন্দ্রনারায়ণের বাড়ি কার জন্য যায় সঞ্জয়? হয়তো পেরেছিলেন। সঞ্জয়কে দেখে এই ছোট্ট টাউনে সকলেই ফিসফাস করতো একসময়। সঞ্জয়কে যে তার বউ ছেড়ে গেছে, এখনও সেই কথা চারিদিকে গুঞ্জরিত হয়। তবে সঞ্জয় লাইব্রেরি থেকে বই আনতে নিয়মিত বেরোয়। 2 লাইব্রেরি থেকে 2খানা বই সে নিয়ে আসে প্রতি সপ্তাহে, আর বাজারে বেরোয়। নিজের রান্না নিজে করে নেয়। সূর্য দাশগুপ্তর লেখা এখনও পড়ে। তিনি এখন রীতিমতো প্রতিষ্ঠিত লেখক, যদিও তাকে চিঠি লেখে না কোনো মতেই। ঠিকানা অবশ্য জানে, কিন্তু ইচ্ছে করে না। কারণ কি লিখবে সে? তার চিঠি লেখারও কেউ নেই। শোয়ার আগে বই পড়া তার অভ্যেস। তবে বই পড়া শেষ করে টেবিল ল্যাম্প নিভিয়ে দিয়ে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করে, তখন সে অবাক হয়ে যায় এই কথা ভেবে যে এই 66 বছর বয়সেও কিভাবে ঘুমোতে গেলে তার বন্ধ চোখের সামনে ভেসে ওঠে বৈশালীর শাড়ি সায়া উঠে যাওয়া, বলিষ্ঠ পেশির আভাসযুক্ত ফর্সা পায়ের গোছ। সেখানে আলগা খয়েরি রোমরাজি ছেয়ে আছে। এখনো মনে হয় যেন এত বছর পার হয়নি। মনে হয় যেন এই দৃশ্য দেখেছে সে মাত্রই গত সন্ধ্যায়। শুনছিলেন জয় গোস্বামীর লেখা কবিতার মতোই একটি গল্প, বন্ধুর প্রেমিকা তার পায়ে। এই অদ্ভুত নামকরণের কারণও নিশ্চয়ই এতক্ষণে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। যারা এই দীর্ঘ গল্পটি ধৈর্য ধরে শুনলেন, তারা মতামত জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি এরকম নানান গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।